সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় 2, বিষয়বস্তু বলের সংযোজন ও বিভাজন। আজকের ক্লাস থেকে আমরা বলের সংজ্ঞা বলতে পারবো, বলের প্রভাব ও বলের বৈশিষ্ট্য বলতে পারবো, বলের বিভিন্ন পদ্ধতি বলতে পারবো, বলের লব্ধি ও বলের সংযোজনের সংজ্ঞা বলতে পারবো, বলের সামান্তরিক সূত্র বিবৃতি করতে পারবো, সমস্যাবলী সমাধান করতে পারবো। কোনো বস্তুর উপর বাহ্যিক শক্তি প্রয়োগ না করলে তার অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। যেমন কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তুটি চিরকাল স্থির থাকবে। অথবা যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, যদি তার উপরে আমরা কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে সে চিরকালই গতিশীল অবস্থায় থাকবে। এই স্থির অবস্থাকে আমরা জড়তা বলি এবং স্থির জড়তা বলি, আর গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে আমরা গতি জড়তা বলি। সুতরাং বলা যায়, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে অথবা গতির পরিবর্তন করতে চায়, এই প্রবণতাকেই আমরা বল বলে থাকি। বলকে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। বল একটি ভেক্টর রাশি। বলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। বলের এসআই একক বা আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন। বলকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করি। বলের প্রভাব। কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে তার যে প্রভাবগুলো পরিলক্ষিত হয় তা আমরা এখন জানব। বল বস্তুর গতির পরিবর্তন করে। যেমন আমার চিত্রে একটা ছবি দেখানো আছে, একজন ব্যক্তি একটা ট্রলি নিয়ে সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ সে তার ট্রলির উপরে বল প্রযুক্ত করতেছে, যার কারণে সে পরিবর্তন হচ্ছে। বল বস্তুর গতিবেগ হ্রাস করে এবং বল প্রযুক্ত হওয়ার কারণে তার স্থিতিশীল অবস্থা অথবা সাম্য অবস্থা আনয়ন করে। 4 নম্বরটা হচ্ছে, বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগের কারণে তার ভিতরে অভ্যন্তরীণ পীড়ন সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি ইন্টারনাল স্ট্রেসেস। এখানে আমার একটা চিত্রে দেখানো আছে, একটা ইটের দেওয়ালের গাঁথনি, তার মধ্যে একটা অংশ ব্রেক করা আছে বা ফাটা আছে। তার মানে এই অংশটার উপরে আমার বল প্রযুক্ত হয়েছে, প্রযুক্ত হওয়ার কারণে তার ভিতরের যে পীড়নটা আমরা দেখতে পাচ্ছি, এটাইকে আমরা বলছি হলো পীড়ন বা ইন্টারনাল স্ট্রেস। বলের বৈশিষ্ট্য। কোনো বস্তুর উপর বল কাজ করলে তার যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি, যেমন বলের মান জানা যায়, যেমন 5 কেজি, 10 কেজি, 10 নিউটন ইত্যাদি। এটা হচ্ছে বলের মান। তারপরে হচ্ছে বলের দিক। বলটা কোন দিকে কাজ করতেছে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, না এক্স অক্ষ বরাবর, না ওয়াই অক্ষ বরাবর। আমরা চিত্রের দিকে তাকালে দেখতে পারবো এইটা আমার হচ্ছে একটা ডিরেকশন, এটাকে আমরা বলি এক্স এক্স অক্ষ, এইটাকে আমরা বলি ওয়াই ওয়াই অক্ষ। অর্থাৎ আমার বস্তুটা বলের ক্রিয়াটা কোন দিকে কাজ করবে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, না পূর্ব হতে উত্তর দিকে। এটাই হচ্ছে আমার বলের দিক বা ডিরেকশন বলি। তারপরে আছে বলের প্রকৃতি জানা যায়, বলটা কোন ধরনের, সেটা টানা বল না চাপা বল। বলের বিভিন্ন পদ্ধতি। বলের বিভিন্ন পদ্ধতি, বলের পদ্ধতি বা সিস্টেম অফ ফোর্স। বল যখন 2 বা ততোধিক বল যখন কোনো বস্তুর উপর ক্রিয়া করে তখন তাকে আমরা বলের পদ্ধতি বা সিস্টেম অফ ফোর্স বলি। অর্থাৎ কোনো বস্তুর উপর বল কাজ করাটাই হচ্ছে বলের পদ্ধতি। আমার এখানে কি কি পদ্ধতি আছে? সমতলীয় বলসমূহ, অসমতলীয় বলসমূহ, সমকেন্দ্রিক বলসমূহ, অসমকেন্দ্রিক বলসমূহ, সমতলীয় সমকেন্দ্রিক, সমতলীয় অসমকেন্দ্রিক, অসমতলীয় সমকেন্দ্রিক, অসমতলীয় অসমকেন্দ্রিক, সমান্তরাল বল, অসমান্তরাল বল এবং সমরৈখিক বল। এইগুলো আমার বলের পদ্ধতি। সমতলীয় বল, এইটা একটা তল, এই তলের উপরে বিভিন্ন বল, এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই বলগুলো আমার একই তলের উপরে যখন কাজ করবে তখন সেই বলগুলোকে আমরা বলবো সমতলীয় বল। যদি কতগুলো বল একই তলের উপর ক্রিয়া করে তখন তাদেরকে আমরা বলবো সমতলীয় বল, যা আমার চিত্রে দেখানো আছে। এটাকে ইংরেজিতে বলি আমরা কোপ্লেনার ফোর্সেস। অসমতলীয় বল আমরা চিত্রে দেখতে পাচ্ছি, আমার একটা ব্লক আছে, এই ব্লকের এখানে একটা বল কাজ করতেছে, এই তলে আর একটা বল কাজ করতেছে, এই তলে আর একটা বল কাজ করতেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যদি বলগুলো ভিন্ন ভিন্ন তলে ক্রিয়া করে তাদেরকে আমরা কি বলবো, অসমতলীয় বল বলবো, অর্থাৎ একই তলের উপরে নয়।
সমকেন্দ্রিক বল। সমকেন্দ্রিক বলের জন্য আমরা একটা চিত্র দেওয়া আছে। এই যে প্রত্যেকটা বলই একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, তার মানে তাদের সেন্টারটা একই, যাকে ইংরেজিতে বলি আমরা কনকারেন্ট ফোর্স। সমকেন্দ্রিক বলটা হচ্ছে কনকারেন্ট ফোর্স। এখানে চিত্রে দেখানো আছে যে প্রত্যেকটা বলের ক্রিয়া কিন্তু একই বিন্দুতে। এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই বলগুলা প্রত্যেকের ক্রিয়া রেখা আমার একটা পয়েন্টে অর্থাৎ এই বিন্দুতে। অসমকেন্দ্রিক অথবা নন কনকারেন্ট ফোর্স মানে যে সকল বলসমূহ একই বিন্দুতে ক্রিয়া না করে ভিন্ন ভিন্ন বিন্দুতে কাজ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে অসমকেন্দ্রিক বল। আমার চিত্রে দেখানো আছে এই একটা আমার বস্তুর একটা তল, এই তলের উপরে এইখান থেকে একটা বল এইদিকে কাজ করতেছে, এই বলটা এইদিকে কাজ করতেছে, এই বলটা এইদিকে, এই বলটা এইদিকে। তাহলে দেখা যাচ্ছে যে আমার তল একই আছে কিন্তু বস্তু মানে বলের ক্রিয়াবিন্দু বা যেখানে কাজ করতেছে সেই বিন্দুগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এই বলগুলোকে আমরা বলতে পারি অসমকেন্দ্রিক বা নন কনকারেন্ট ফোর্স। সমতলীয় সমকেন্দ্রিক, একই তলে থাকবে এবং একই বিন্দুতে মিলিত হবে, তাদেরকে আমরা বলবো সমতলীয় সমকেন্দ্রিক অথবা কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস। সমতলীয় অসমকেন্দ্রিক, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা সমতল হবে মানে একই তলে বস্তুগুলো থাকবে মানে বলগুলো থাকবে, এবং অসমকেন্দ্রিক তার মানে তাদের ক্রিয়ারেখাগুলো ভিন্ন ভিন্ন জায়গায় হবে। যেমন এখানে দেওয়া আছে এই একটা আমার বস্তুর তল, এই তলের উপরে এই এখানে একটা বিন্দু বল কাজ করতেছে, এই বিন্দুতে আরেকটা বল কাজ করতেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি বলগুলো একই তলে অবস্থিত হবে এবং তাদের ক্রিয়া বিন্দুগুলা মানে মানে মিলিত বিন্দুগুলো আলাদা আলাদা হবে। সমতলীয় অসমকেন্দ্রিক বল হচ্ছে বলগুলো একই তলে ক্রিয়া করবে এবং তারা একটি সাধারণ বিন্দুতে মিলিত হবে না। এটাই হচ্ছে সমতলীয় অসমকেন্দ্রিক বলসমূহ। অসমতলীয় সমকেন্দ্রিক, অসমতলীয় হচ্ছে তলটা হচ্ছে ভিন্ন ভিন্ন তলে, বস্তুটা ভিন্ন ভিন্ন তলে কাজ করবে বা ভিন্ন ভিন্ন তলে বল প্রয়োগ করবে, আর তাদের কেন্দ্রটা হবে একই মানে একটা মানে মিলিত বিন্দু বা সেন্টার অফ পয়েন্ট হচ্ছে একটা। এখানে বলতেছি যে বলগুলো একই তলে অবস্থিত নয়, আমরা আগেই বলেছি অসমতলীয়। অসমতলীয় মানে হচ্ছে বলগুলো কখনোই একই তলে থাকবে না, এবং সমকেন্দ্রিক মানে কথাটার মানে হচ্ছে যে তারা একটা সাধারণ বিন্দুতে মিলিত হবে। তো এখানে আমাদের চিত্র দেখানো আছে, এটা একটা জিপ ক্রেন, এটা আমরা সচরাচর বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে আমরা দেখে থাকি। তো এখানে এই যে একটা বল, এই আর একটা বল এবং এই একটা বল, তাহলে দেখা যাচ্ছে যে এরা একই তলে অবস্থিত নয়। এটার তল ভিন্ন, এটার তলও ভিন্ন, কিন্তু তাদের মানে একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে বলগুলো আমরা বলতে পারি অসমতলীয় সমকেন্দ্রিক বল হিসেবে বলতে পারি যে বলগুলো একই তলে অবস্থিত নয় কিন্তু একটা সাধারণ বিন্দুতে মিলিত হবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অসমতলীয় সমকেন্দ্রিক বল। অসমতলীয় অসমকেন্দ্রিক মানে বলগুলো একই তলে অবস্থিত হবে না এবং তাদের ক্রিয়ারেখা একই বিন্দুতে মিলিত হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে অসমতলীয় অসমকেন্দ্রিক। এখানে অসমতলীয় হচ্ছে তল একই না, একই তলে নয়, আর অসমকেন্দ্রিক হচ্ছে তাদের কেন্দ্রটা অবশ্যই এক বিন্দুতে মিলিত হবে না, যেটা আমরা এখানে বলেছি যে একই বিন্দুতে মিলিত হবে না এবং বলগুলোর ক্রিয়ারেখা একই তলে অবস্থিত নয়। এই চিত্রে দেখানো আছে যে এখানে একটা ক্রেন দেওয়া আছে, এখানে একটা বল, এখানে আর একটা বল, এখানে আর একটা বল। এখান থেকে আমরা বুঝতে পারি যে বলগুলোর মিলিত বিন্দু এক জায়গা হয় নাই এবং তাদের একই তলে অবস্থান করে নাই। সুতরাং এই বলসমূহকে আমরা বলতে পারি অসমতলীয় অসমকেন্দ্রিক। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই একজন ব্যক্তি, তার একটা বল প্রয়োগ করা হচ্ছে, অপর প্রান্তে আরো একজন ব্যক্তি আছে, সেও এখানে বল প্রয়োগ করতেছে। তাহলে দেখা যাচ্ছে এদের বলের ক্রিয়াগুলা, সে এখানে এইভাবে বল প্রয়োগ করতেছে, ইনিও এখানে এইভাবে বল প্রয়োগ করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে বলগুলো পরস্পর সমান্তরাল, এটাকে আমরা সমান্তরাল বল বলে থাকি। অসমান্তরাল বল হচ্ছে একাধিক বল এমনভাবে কাজ করে যে এদের ক্রিয়ারেখাগুলো সমান্তরাল নয়। অর্থাৎ এই চিত্রে দেখা যাচ্ছে যে এইখানে একটা বল কাজ করতেছে, এইখানে আর একটা বল কাজ করতেছে, ভিন্ন ভিন্ন তলে এখানে একটা বল কাজ করে, এখানে একটা কাজ করতেছে, এখানে আর একটা কাজ করতেছে। তাহলে আমরা এখানেও একটা বল কাজ করে, এই বলের রিয়াকশনটা আমরা এটা বলতে পারি, এখানেও সিমিলার বল রিয়াকশন এটা।
তাহলে দেখা যাচ্ছে একাধিক বল এমনভাবে কাজ করে এদের ক্রিয়ারেখাগুলো সমান্তরাল নয়, মানে বলগুলো যে তলে কাজ করতেছে তাদের ক্রিয়ারেখাগুলো সমান্তরাল নয়, তাদেরকে আমরা বলি অসমান্তরাল বল। সমরৈখিক বল বা কোলিনিয়ার ফোর্সেস, যখন বলগুলো একই রেখা বরাবর ক্রিয়া করবে, মানে তাদের ক্রিয়া রেখা হচ্ছে একই লাইন বরাবর, তাদেরকে আমরা বলবো হচ্ছে সমরৈখিক বল। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই চিত্রে দেখা যাচ্ছে দুইটা দলে বিভক্ত লোক একটা রশি দিয়ে টানাটানি করছে। তার মানে এখানে কি, এদের রেখাটা কি এক, মানে বলের ক্রিয়াটা কোন দিকে হচ্ছে, এই লাইন বরাবর, অর্থাৎ একই লাইন বরাবর। এরা এই দিকে টানাটানি করছে, এরা এই দিকে টানছে। যখন বলগুলো একই রেখা বরাবর হবে তাদেরকে আমরা বলবো সমরৈখিক বা কোলিনিয়ার ফোর্স। মানে যদি বলগুলো একই ক্রিয়া রেখা বরাবর কাজ করে তাহলে আমরা তাদেরকে হলো সমরৈখিক বা কোলিনিয়ার ফোর্স বলে থাকি। বলের লব্ধি, আমরা এখন একটা ছবি আঁকবো। শিক্ষার্থীরা, আমার এইটা একটা বল, এটা আমি ধরে নিলাম পি বল, এইটা আর একটা বল, এটা কিউ বল। তাহলে আমাদের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয়, অর্থাৎ একটা স্থির বিন্দু, এটা হলো ও বিন্দু, এই ও বিন্দুর উপরে যদি এই পি একটা বল এবং কিউ আর একটা বল ক্রিয়াশীল হয়, যদি এমন একটি বল নির্ণয় করি যার ক্রিয়াফল এই দুই বলের ক্রিয়াফলের সমান, তাকেই আমরা বলবো বলের লব্ধি। বলের লব্ধি নির্ণয়ের পদ্ধতি, বলের লব্ধি আমরা সাধারণত দুইটা পদ্ধতিতে নির্ণয় করে থাকি। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড বা বৈশ্লেষিক বা বিশ্লেষণাত্মক পদ্ধতি, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল পদ্ধতি বা লেখচিত্র পদ্ধতি বলি আমরা, গ্রাফিক্যাল মেথড বা লেখচিত্র। বৈশ্লেষিক পদ্ধতি বা অ্যানালাইটিক মেথড আবার দুই প্রকার, একটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র, আর একটা হচ্ছে বলের বিভাজন। বলের সংযোজন, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল ব্যবস্থাকে লব্ধি বলের মাধ্যমে প্রতিস্থাপন করাকেই, মানে আমরা কোনো বস্তুর মধ্যে একাধিক যদি বল কাজ করে সেই বলগুলোকে যদি আমরা লব্ধির মাধ্যমে প্রতিস্থাপন করি, অর্থাৎ বলের লব্ধিটা নির্ণয় করতে পারি, তখন তাদেরকে আমরা বলবো বলের সংযোজন। সূত্রের সামান্তরিক সূত্রের বিবৃতি, মনে করি এ বিন্দুতে একটা হচ্ছে পি বল, অপরটি কিউ বল, অন্তর্ভুক্ত কোণের পরিমাণটা হচ্ছে থিটা। তাহলে এই সামান্তরিকটা যদি আমরা সম্পূর্ণ করি তাহলে এই এ বি সি ডি এটা একটা সামান্তরিক যার কর্ণ সমান আর। এখন আমরা এই এ বি রেখাকে বর্ধিত অংশ, মানে আমরা একটু বর্ধিত করব এবং সি এর উপর হতে একটা লম্ব অঙ্কন করব। এই বিন্দুটার নাম হচ্ছে, বর্ধিত অংশের নাম ই বিন্দু, এবং এর উপরে লম্বটা হচ্ছে সিই লম্ব। তাহলে এইটা আমাদের একটা আমরা এখান থেকে এই অংশটা আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। লব্ধির দিক নির্ণয়, যদি এসি রেখা অর্থাৎ সামান্তরিকের কর্ণটি যদি ভূমির সাথে ফাই কোণে থাকে তখন আমরা ট্যান ফাই সমান লিখতে পারি, ট্যান ফাই মানে হচ্ছে লম্ব বাই, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা আমাদের হচ্ছে ভূমি। আমরা চিত্র অঙ্কন করলে এটা আমার এ বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, তাহলে এই কোণটা যদি আমরা ফাই চিন্তা করি তাহলে এই অংশটুকু এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি ট্যান থিটা কল্পনা করি, ট্যান মানে হচ্ছে লম্ব, এটা আমার লম্ব আর এটা আমার হচ্ছে ভূমি, এই আমার হচ্ছে ভূমি আর ওই অংশটা আমার হচ্ছে লম্ব। তাহলে সি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে সি সমান আমরা কি জানতে পেরেছি, সি সমান কিউ সাইন থিটা, আর এই সমান আমরা কি পেয়েছি, এই সমান হচ্ছে এই যে এ বি প্লাস, এই সমান আমরা জানি হচ্ছে এ বি প্লাস বি, অতএব এই এ বি সমান হচ্ছে পি আর বি সমান হচ্ছে কিউ কস থিটা। তাহলে এটা যদি আমরা এই সমান একবারে লিখতে চাই তখন আমরা এই অংশটাকে একবারে লিখতে পারি, তাহলে এই সমান আমরা লিখতে পারবো পি প্লাস কিউ কস থিটা। এটা হচ্ছে আমার বলের লব্ধি। আমরা যদি বলের সামান্তরিক সূত্র দিয়ে সমাধান করতে চাই আমরা কিন্তু সাধারণত দুইটি বলের সমাধান করতে পারি, দুইয়ের অধিক যদি বল হয় তাহলে আমাদের সামান্তরিক সূত্র দ্বারা প্রযোজ্য নয়। সামান্তরিক সূত্রের বিশেষ কিছু ক্ষেত্র আছে,
যা সহজেই আমরা লব্ধির মান বের করতে পারি। যদি থিটার মান 0 ডিগ্রি হয় তখন লব্ধি সমান আমরা কি বের করতে পারি? লব্ধি সমান হচ্ছে পি প্লাস কিউ। এখানে আমরা চিত্রটা অঙ্কন করলে মানে এইটা একটা বল, এটা আর একটা বল, এটা পি বল, এটা কিউ বল। যেহেতু তাদের মধ্যে কোনো কৌণিক সম্পর্ক নাই, তার মানে তারা একই লাইন বরাবর কাজ করবে। তাহলে এই বলগুলোর ক্ষেত্রে আমরা যদি বলের লব্ধি বের করতে চাই, অর্থাৎ আমরা যদি এই আমাদের ফর্মুলা, তাহলে আমার cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। cos 0 ডিগ্রি মান যখন 1 আসবে তখন আমরা এখানে 1 বসানোর পরে আমার এখানে একটা ফর্মুলা চলে আসবে, সেটা হলো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তখন আমরা যদি এটা সমাধান করি সেটা সর্বশেষ আমরা রূপ পাবো p প্লাস কিউ। শিক্ষার্থীরা, যদি আমাদের কৌণিক মান 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। লব্ধির মানের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এরপরে আসছে যদি থিটার মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি 90 ডিগ্রি হয় তখন আমরা লব্ধির মান কিভাবে নির্ণয় করব? লব্ধি সমান আর কি পাবো? √/p² প্লাস q²। এটাও আমরা যদি সমাধান করতে চাই, আমাদের সেই প্রথম ফর্মুলাতে আমরা যদি যাই, আর সমান এখানে যদি থিটার মান আমরা 90 ডিগ্রি বসাই তখন cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আমাদের cos 90 ডিগ্রি মান যখন 0 হবে তখন এই অংশটার মান কি হবে? 0 হয়ে যাবে। তখন আমরা এই অংশটা অবশিষ্ট থাকবে। তার মানে আমরা সরাসরি বলতে পারি যদি থিটার মান 90 ডিগ্রি হয় তখন r সমান কি বলবো? √/p² প্লাস q²। থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের ক্রিয়ারেখা কি? বিপরীতমুখী। তখন আমরা মানে আমাদের লব্ধি বল সমান আমরা কি পাবো? p মাইনাস কিউ। এটা আমাদের হচ্ছে লব্ধি বল, p মাইনাস কিউ। সেই ক্ষেত্রে বলের লব্ধিটা কি হবে? মানে যে বলটা বড়, লব্ধি বলটা কিন্তু তার দিকেই যাবে। আবার যদি পি বল এবং কিউ বল দুটো বল সমান হয়, দুটি বলের মান যদি আমরা সমান চিন্তা করি, দুইটা বল এখন সমান, তখন আমাদের লব্ধি কত আসবে? এখন দেখো আমরা যদি প্রথম ফর্মুলায়, তাহলে আর সমান আমরা এখন টোটালি পেলাম টুয়াইস p² সমান আমরা পেলাম 1 প্লাস cos থিটা। এখন আমরা এই 1 প্লাস cos থিটা সমান কি বলতে পারি? এটা আমার ত্রিকোণমিতিক ফর্মুলা। 1 প্লাস cos থিটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা সমান আমরা জানি 2 cos² θ/2। এটা আমার হচ্ছে, তাহলে এখানে আমরা √/2p² ইন্টু 2 cos² θ/2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। তাহলে 4p² √/4p² cos² θ/2। এখান থেকে যদি আমি বর্গমূল করি তখন আমার মানটা আসবে 2p cos θ/2। অনুরূপভাবে যদি আমরা p এর পরিবর্তে যদি q ব্যবহার করি তখন আমাদের আর মান আসবে হচ্ছে 2q cos θ/2। এই পর্যায়ে আমরা একটা বলের সামান্তরিক সূত্রের সাহায্যে একটা সমাধান করব। সমস্যা 1, দুইটি বলের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি হলে লব্ধির মান ও দিক নির্ণয় করব। আমাদের দেওয়া আছে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি এবং একটি বলকে আমরা চিন্তা করলাম হচ্ছে p বল, অপরটিকে q বল। আমরা জানি কি, এখান থেকে আমরা যদি সমাধান করি সর্বশেষ এই অংশটা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা শিখলাম, বলের সংজ্ঞা শিখলাম, বলের প্রভাব, বলের বৈশিষ্ট্য, তারপর বলের বিভিন্ন পদ্ধতি জানলাম, বলের লব্ধি ও বলের সংযোজন, বলের সামান্তরিক সূত্র বিবৃতি শিখলাম এবং সর্বশেষ যেটা শিখলাম, বলের সামান্তরিক সূত্রের সাহায্যে একটা সমাধান করতে শিখলাম। আজকের ক্লাস থেকে তোমাদের জন্য ছোট্ট বাড়ির কাজ। 1 নম্বর হচ্ছে দুইটি সমান বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। 2 নম্বরটা হচ্ছে দুইটি বল p ও q যথাক্রমে 15 কেজি এবং 10 কেজি। বল দুটো পরস্পর কয় ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান 25 কেজি হবে। তোমরা বাড়ির কাজটি অবশ্যই ভালোভাবে যত্ন সহকারে অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমার বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে জমা দিবে, তারা তার মূল্যায়ন করবেন। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।